এবারে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েলের হামলার পরিকল্পনা ফাঁস। আমেরিকা কি অনুমতি দেবে বলছেন বিশ্লেষকরা। গাজায় হামলার জেরে ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার ও নিষেধাজ্ঞা যুক্তরাজ্যের, নেতানিয়াহুকে থামাতে পারবে কি ইউরোপ? আর 48 ঘন্টায় ইসরায়েলের হামলায় গাজায় মৃত্যু হতে পারে অন্তত 14,000 শিশুর, শঙ্কা জাতিসংঘের। ট্রমায় ভুগছে আরো 95% শিশু। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। এবারে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। সম্প্রতি যুক্তরাষ্ট্রের এক গোয়েন্দা রিপোর্টে এমন তথ্য এসেছে বলে জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা CNN। তবে তেহরান ওয়াশিংটন সমঝোতা আলোচনার মাঝে এমন পরিকল্পনায় অনুমোদন দেবে না ট্রাম্প প্রশাসন, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। তেহরান বরাবরই হুঁশিয়ারি দিয়ে আসছে, আক্রান্ত হলে সরাসরি জবাব দেবে ইরান, আর ইসরায়েলেই ভূখণ্ডই হবে মূল লক্ষ্য। যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ইরানে হামলা চালালে অস্তিত্বের ঝুঁকিতে পড়বে কি নেতানিয়াহুর দেশ? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্ট। ইরানের পারমাণবিক স্থাপনায় ভয়াবহ হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। নতুন করে এমন বিস্ফোরক তথ্য পেয়েছে মার্কিন প্রশাসন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগের পর্যবেক্ষণে ধরা পড়েছে ইসরায়েলি বিমান বাহিনীর ঘাঁটিগুলোতে অস্বাভাবিক তৎপরতা, সামরিক যুদ্ধমহড়া, গোলাবারুদ স্থানান্তর সহ ব্যাপক কার্যক্রম। মোসাদ ও IDF এর গোপন বার্তা থেকেও মিলেছে একই রকম ইঙ্গিত। ইরানের মাটির গভীরে অবস্থিত পারমাণবিক কেন্দ্রগুলো হবে অভিযানের লক্ষ্য। ওয়াশিংটনের একাধিক নিরাপত্তা সূত্রের বরাতে এসব তথ্য জানিয়েছে প্রভাবশালী গণমাধ্যম CNN। সামরিক বিশ্লেষকরা বলছেন, আমেরিকার অনুমোদন ছাড়া ইরানে হামলা চালালে পাল্টা জবাবে সরাসরি ইসরায়েলের ভূখণ্ডে বোমা ফেলবে তেহরান। চলতি বছরের ফেব্রুয়ারিতে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর এক রিপোর্টে বলা হয় 2025 সালের মধ্যেই ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার চেষ্টা করতে পারে ইসরায়েল। পাশাপাশি তেহরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের সুদূরপ্রসারী লক্ষ্য বাস্তবায়নে মনোযোগী তেল আবিব। CNN প্রকাশিত সংবাদে দেখা যায়, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতার সুযোগ নিয়ে নিজেদের বিমান বাহিনীর সাহায্য কিংবা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে ইসরায়েল। তবে এমন হামলা ইরানের পরমাণু কর্মসূচিকে সাময়িক সময়ের জন্য বিলম্বিত করলেও স্থায়ীভাবে ধ্বংস করতে পারবে না বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক সময়ে পাল্লা দিয়ে বেড়েছে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েলি হামলার আশঙ্কা। বর্তমানে তেহরানের সঙ্গে কূটনৈতিক চুক্তির চেষ্টা চালিয়ে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। এমন পরিস্থিতিতে ইসরায়েল সরাসরি আক্রমণ চালাবে কিনা সেটা নির্ভর করবে পরমাণু কর্মসূচি নিয়ে ওয়াশিংটন তেহরানের চলমান আলোচনার ফলাফলের উপর। ইরানে হামলার ব্যাপারে যুক্তরাষ্ট্র এখনই ইসরায়েলকে সহায়তা করবে না। অন্যদিকে ইরানের ভূগর্ভস্থ অস্ত্রভাণ্ডার ও সামরিক স্থাপনা ধ্বংসের জন্য প্রয়োজনীয় বোমা, জ্বালানি সহায়তা, গোয়েন্দা তথ্য যদি আমেরিকা না দেয়, তাহলে ইসরায়েলের পক্ষে এককভাবে অভিযান চালানো সম্ভব হবে না। যুক্তরাষ্ট্র ও ইরানের সাম্প্রতিক আলোচনায় মূল দ্বন্দ্বের বিষয় হল ইরান যেন ইউরেনিয়াম সমৃদ্ধ না করে। এই কার্যক্রম বন্ধ না করে ইরানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের কোনো চুক্তি হলে ঘোর বিরোধিতা করবে ইসরায়েল। নেতানিয়াহু ও তার পশ্চিমা মিত্রদের আশঙ্কা, পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি আছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করা কোনোভাবেই মানবে না ওয়াশিংটন। তার এমন দাবিকে বড় ভুল বলেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আমেরিকার সাথে চলমান আলোচনায় কোনো ফল হবে না, সম্প্রতি এমন আশঙ্কাও প্রকাশ করেন ইরানি এই নেতা। ইরানের উপর হামলার গোয়েন্দা সতর্কতা, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা আলোচনার মাঝেই নতুন চাপের মুখে পড়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজায় নতুন করে শুরু করা সামরিক অভিযান বন্ধ না করলে এবং ফিলিস্তিন ভূখণ্ডে ত্রাণ প্রবেশে বাধা সরিয়ে না নিলে ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা ও ফ্রান্স। বিশ্লেষকরা বলছেন, চলমান জটিলতার মাঝে আমেরিকার অনুমোদন ছাড়া ইরানকে টার্গেট করে একক অভিযান চালালে ইসরায়েল নিজেই ডেকে আনবে নিজের ধ্বংস। দেশটির এমন সর্বনাশা সিদ্ধান্ত হতে পারে নেতানিয়াহুর চূড়ান্ত পতনের কারণ। হাফিজুল ইসলাম, বাংলাভিশন। এদিকে গাজায় বর্বর হত্যাযজ্ঞ অব্যাহত রাখা, ইসরায়েলের সাথে বাণিজ্য আলোচনা স্থগিতের পাশাপাশি পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনাকারীদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য। তবে এই পদক্ষেপ তেল আবিবকে লক্ষ্য অর্জনের পথ থেকে সরাতে পারবে না বলে হুঁশিয়ার করেছে ইসরায়েলের পররাষ্ট্র দপ্তর।
ব্রিটিশ পার্লামেন্টের অধিবেশনে পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি ইসরায়েলের বিরোধী পদক্ষেপের যৌক্তিক কারণ ব্যাখ্যা করেন। জানিয়েছেন, ইসরায়েলের সাথে মুক্ত বাণিজ্য আলোচনা স্থগিত করে তেল আবিব থেকে ব্রিটিশ রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সাথে পশ্চিম তীরে বসতি স্থাপনে সহায়তার জন্য 3 ব্যক্তি ও 4 প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। গাজায় ইসরায়েলের বর্বরতা নিয়ে কথা বলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বলেছেন, ইসরায়েলের অব্যাহত গোলাবর্ষণে ফিলিস্তিনি শিশুদের হত্যা সহ্য করা যায় না। অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতি আর সব জিম্মির মুক্তির আহ্বান পুনর্ব্যক্ত করেছেন তিনি। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বহিরাগত শক্তির চাপে মাথা নত করবে না তেল আবিব। বলা হয়েছে, যুক্তরাজ্যের বর্তমান সরকারের সাথে মুক্ত বাণিজ্য আলোচনা খুব বেশি দূর যায়নি। নিষেধাজ্ঞাকে অযৌক্তিক উল্লেখ করে ইসরায়েলের দাবি, ফিলিস্তিনিদের সন্ত্রাসী কার্যকলাপে ইসরায়েলিরা আতঙ্কিত। 2024 সালেও ফিলিস্তিনের অবৈধ বসতি স্থাপনাকারী একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাজ্য। ইসরায়েলের ভেতর গুপ্ত হত্যা চালানোর ভয়াবহ এক ইরানি ষড়যন্ত্র নস্যাৎ করার দাবি করেছে তেল আবিব। এই ঘটনায় সম্ভাব্য 2 ঘাতককে গ্রেপ্তারের দাবিও করেছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা শিন বেত। তারা প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজকে হত্যার পরিকল্পনা করেছিল বলে দাবি করা হয়েছে। দিন দিন ইসরায়েলের ভেতরে ইরানের গুপ্তচর বৃত্তি উদ্বেগজনক মাত্রায় বাড়ছে বলে দাবি দেশটির গোয়েন্দা সংস্থাগুলোর। হিজল জুবাইরের ডেস্ক রিপোর্ট। সাম্প্রতিক বছরগুলোতে, বিশেষ করে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলকে অস্থিতিশীল করতে দেশটির ভেতরে ব্যাপক হারে গুপ্তচর বৃত্তি বাড়িয়ে চলেছে ইরান। অর্থের লোভ দেখিয়ে গুপ্তচর হিসেবে নিয়োগ দেয়া হচ্ছে ইসরায়েলিদেরই। মন্ত্রী, উচ্চপদস্থ কর্মকর্তাদের গুপ্ত হত্যার ষড়যন্ত্র, স্পর্শকাতর তথ্য পাচার সহ নানা উদ্দেশ্যে কাজে লাগানো হচ্ছে ওই গুপ্তচরদের। এসব ষড়যন্ত্র নস্যাতে প্রতিনিয়ত হাই অ্যালার্টে থাকতে হচ্ছে গোয়েন্দা সংস্থাগুলোকে। এরই মাঝে এবারে ইসরায়েলের ভেতর গুপ্ত হত্যা চালানোর ভয়াবহ এক ইরানি ষড়যন্ত্র নস্যাৎ করার দাবি জানিয়েছে তেল আবিব। মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে এ ঘটনায় 2 ইসরায়েলি নাগরিককে গ্রেপ্তার করার কথা জানিয়েছে দেশটির গোয়েন্দা সংস্থা শিন বেত ও পুলিশ বিভাগ। বিবৃতিতে দাবি করা হয়েছে, গ্রেপ্তার 2 ব্যক্তি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজকে হত্যার ষড়যন্ত্র করছিল। ইসরায়েলকে অস্থিতিশীল করতে ও নিরাপত্তা ঝুঁকিতে ফেলতেই চিরশত্রু ইরান এই অন্তর্ঘাতের ষড়যন্ত্র চালাচ্ছিল বলে বিবৃতিতে বলা হয়। গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে প্রভাবশালী ইসরায়েলি গণমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ওই 2 গুপ্তচর হাইফার কেফার আহিম এলাকায় কাটজের বাড়ির আশেপাশে গুপ্তচর বৃত্তির কাজ করছিল। সেখানে একটি নজরদারি যন্ত্র বসানোর পরিকল্পনা এগিয়ে নিচ্ছিল তারা। ইসরায়েলিদের দিয়ে অন্তর্ঘাতমূলক ওই ষড়যন্ত্র বাস্তবায়নের পরিকল্পনা ভেস্তে দেয়ায় গোয়েন্দাদের সাধুবাদ জানিয়েছেন কাটজ। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তার 2 ব্যক্তির নাম রয় মিজরাহি ও আলমগ আতিয়াস। এর মাঝে মিজরাহি এ বছরের প্রায় পুরো সময় জুড়েই ইরানি নিয়োগকর্তাদের সাথে যুক্ত ছিলেন। এর ভেতর তিনি বেশ কয়েকবার ইরানিদের কাছে বিভিন্ন তথ্য পাচার করেন। এছাড়া ওই 2 গুপ্তচরের মাঝে বিস্ফোরক ও বিস্ফোরক যন্ত্র সহ একটি সন্দেহজনক ব্যাগ আদান প্রদানের কথা জানিয়েছে গোয়েন্দারা। তারা বিশেষ অ্যাপ ও ফোনের মাধ্যমে ইরানি গোয়েন্দাদের সাথে যোগাযোগ রক্ষা করত বলে উল্লেখ করা হয়েছে। শিগগিরই এই 2 গুপ্তচরের বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করা হবে। তাদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনার আবেদন করবেন আইনজীবীরা। শত্রুপক্ষের গুপ্তচর হিসেবে কাজ করলে নাগরিকদের কঠোর শাস্তির আওতায় আনা হবে বলে ধারাবাহিকভাবে সতর্কতা জানাচ্ছে সরকার। এর আগে চলতি সপ্তাহে সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেতের ওপর ইরানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে 2 ইসরায়েলির বিরুদ্ধে অভিযোগ আনা হয়। এছাড়া এবছরের জানুয়ারিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম বিষয়ে ইরানের কাছে স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগে 2 রিজার্ভ সেনাকে গ্রেপ্তার করা হয়। তারও আগে কেবল গত বছরের ডিসেম্বরেই ইরানের গুপ্তচর হয়ে কাজ করার অভিযোগে প্রায় 30 ইসরায়েলিকে গ্রেপ্তার করা হয়, যাদের বেশিরভাগই ইহুদি। হিজল জুবায়ের, বাংলা ভিশন। গাজা ভূখণ্ডে আর 48 ঘন্টায় অন্তত 14,000 শিশুর মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করছে জাতিসংঘ। তারা বলছে, চলমান ইসরায়েলি নৃশংস হামলায় সবচেয়ে নাজুক অবস্থায় শিশুরা। একে তো হামলা, তার উপরে খাবার ও চিকিৎসার অভাবে মারাত্মক শারীরিক ও মানসিক সমস্যায় ভুগছে লাখো শিশু। অনাহার, অপুষ্টি আর আতঙ্কে মৃত্যুর আগেই তীব্র যন্ত্রণায় ভুগছে শিশুরা। ইমরান মাহমুদের ডেস্ক রিপোর্ট। 12 বছর বয়সী রাহাফ আয়াদের চোখের পানি যেন গাজার লক্ষ শিশুর নিঃশব্দ কান্না। যুদ্ধ এই শিশুটিকে শুধু দুর্বল আর পুষ্টিহীনই করেনি,
কেড়ে নিয়েছে তার শৈশবের সবটুকু উচ্ছ্বাস। একসময় সে ছিল মেধাবী ছাত্রী, ভাই বোনদের সঙ্গে খেলাধুলা করত, ছিল প্রাণচঞ্চল। কিন্তু আজ হাসপাতালের বিছানায় শুয়ে শুধু বেঁচে থাকার চেষ্টা করছে শিশুটি। শুধু রাহাফ না, জাতিসংঘের তথ্য মতে ৪৮ ঘণ্টায় গাজায় অন্তত ১৪,০০০ শিশু রয়েছে মৃত্যুর ঝুঁকিতে। মে মাসে গাজার ইউরোপিয়ান হাসপাতালে বোমা হামলার পর অল্পের জন্য প্রাণে বেঁচে যায় রাহাফ ও তার পরিবার। তারা হাসপাতাল থেকে পালিয়ে আসার ঠিক কয়েক মিনিট পর সেখানে আঘাত হানে ইসরায়েলি বিমান। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সেই রাতে অন্তত ১৬ জন নিহত হয় আর ৭০ জনের বেশি আহত হয়। সৌভাগ্যবশত বিশ্ব স্বাস্থ্য সংস্থার হস্তক্ষেপে রাহাফকে আবুধাবির শেখ খলিফা মেডিকেল সিটিতে স্থানান্তর করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসকদের সহায়তায় তাকে এখন বাঁচিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, রাহাফের ভাগ্য হয়তো ভালো ছিল, কিন্তু গাজার বাকি শিশুদের ভাগ্যে কি আছে? ইউনিসেফ বলছে, গাজায় বর্তমানে প্রায় ৩ লাখ শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে এবং প্রতি ১০ মিনিটে একটি শিশু মৃত্যুর ঝুঁকিতে রয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি অবরোধে আটকে থাকা খাদ্য ও চিকিৎসা সহায়তা না পেলে গাজার শিশুরা রয়ে যাবে নিশ্চিত মৃত্যুর মুখে। রাহাফের মা শরুক আয়াত বলেন, যুদ্ধ তার সন্তানের শৈশব কেড়ে নিয়েছে, এখন শুধু বেঁচে থাকার জন্য লড়াই করে যাচ্ছে শিশুটি। রাহাফ অসুস্থ হওয়ার আগে একদম স্বাভাবিক ছিল, ঠিক যে কোনো ৮-১০টা মেয়ের মতো। সে স্কুলে যেত, মেধাবী ছাত্রী ছিল, ভাই বোনদের সঙ্গে খেলাধুলা করত, বাইরে ঘুরতে যেত, তার লম্বা চুল ছিল এবং তার শরীরে কোনো সমস্যা ছিল না। কিন্তু যুদ্ধ শুরু হওয়ার ৬ মাস পর তার শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করে। আমরা গাজায় ধুকে ধুকে মরছিলাম, অনাহারে মরছিলাম, আতঙ্কে মরছিলাম। ওখানকার পরিস্থিতি ছিল অত্যন্ত কঠিন। বিবিসির প্রতিবেদনে উঠে এসেছে গাজার শিশুদের মানসিক অবস্থার ভয়াবহ চিত্র। অনেকে যুদ্ধ ও বোমাবর্ষণের ভয়াবহতায় কোনো কথাই বলতে পারছে না, সারাক্ষণ আতঙ্কে কাঁপছে। অন্তত ৯৫% শিশু বর্তমানে কোনো না কোনো মানসিক ট্রমায় ভুগছে। যদিও ইসরায়েল দাবি করছে তাদের যুদ্ধ সন্ত্রাসের বিরুদ্ধে, কিন্তু বিশ্বের কোন সন্ত্রাস বিরোধী অভিযানে ৪৮ ঘণ্টায় ১৪,০০০ শিশু এমন করুণ মৃত্যুর ঝুঁকিতে থাকে? আর কোন যুদ্ধে নিরস্ত্র নারী ও শিশুদের উপর বোমা ফেলা হয়? এমন প্রশ্ন রয়েই যায়। ইমরান মাহমুদ, বাংলাভিশন। নতুন প্রজন্মের মহাকাশ ভিত্তিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে আসছে যুক্তরাষ্ট্র, যার মূল লক্ষ্য শত্রুপক্ষের হাইপারসনিক, ব্যালিস্টিক ও উন্নত ক্রুজ মিসাইল শনাক্ত ও ধ্বংস করা। উচ্চ প্রযুক্তির এই প্রতিরক্ষা ব্যবস্থার নাম গোল্ডেন ডোম। মঙ্গলবার ওভাল অফিসের এক সংবাদ সম্মেলনে গোল্ডেন ডোমের জন্য $১৭৫ বিলিয়ন একটি নকশা নির্বাচন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্ট। আকাশে শত্রুর ক্ষেপণাস্ত্র দেখা দিলেই গুড়িয়ে দেবে এক মহাশক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা। যুদ্ধবিমান, ড্রোন, ক্ষেপণাস্ত্র যাই হোক না কেন, এই সোনালী গম্বুজ ঠেকিয়ে দেবে সব আক্রমণ। যুক্তরাষ্ট্রের আকাশকে ঢেকে ফেলা হবে এক অদৃশ্য নিরাপত্তা চাদরে। বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে যুক্তরাষ্ট্র আনছে ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ও সবচেয়ে উচ্চ প্রযুক্তির প্রতিরক্ষা ব্যবস্থা গোল্ডেন ডোম। বিশ্বের পরাশক্তিগুলোর চোখ এখন আকাশে। ক্ষমতাধর রাষ্ট্রগুলোর মধ্যে চলছে আকাশে শক্তিমত্তা দেখানোর প্রতিযোগিতা, আর সেই আকাশে যুক্তরাষ্ট্র বসাচ্ছে এক অভেদ্য প্রাচীর। এ যেন আধুনিক যুদ্ধের নতুন অধ্যায়, এক সাইফাই বাস্তবতা। ক্ষমতায় বসার পর গোল্ডেন ডোম নামের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঢাল তৈরির জন্য নির্বাহী আদেশ জারি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার সেই প্রতিরক্ষা ব্যবস্থার জন্য $১৭৫ বিলিয়ন একটি নকশা নির্বাচন করলেন তিনি। সংবাদ মাধ্যম বিবিসিতে প্রকাশিত এক বিশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, ২০২৬ সালের বাজেটে গোল্ডেন ডোমের জন্য $২৫ বিলিয়ন বরাদ্দ চাওয়া হয়েছে। তবে কংগ্রেসের বাজেট অফিস বলছে, প্রকল্পটি সম্পূর্ণ বাস্তবায়ন করতে ২০ বছরে খরচ হতে পারে $৫০০ বিলিয়ন বেশি। গোল্ডেন ডোমের আওতায় পৃথিবীর কক্ষপথে ৪০০ থেকে ১,০০০-এর বেশি স্যাটেলাইট স্থাপন করার পরিকল্পনা রয়েছে। এই স্যাটেলাইটগুলোতে থাকবে উন্নত সেন্সর, যা পৃথিবীর যে কোনো প্রান্ত বা মহাকাশ থেকে উৎক্ষেপিত ক্ষেপণাস্ত্রের গতিপথ দ্রুত শনাক্ত করতে পারবে।
শনাক্ত করা ক্ষেপণাস্ত্রকে আকাশেই ধ্বংস করার জন্য কিছু স্যাটেলাইটে থাকবে ইন্টারসেপ্টর নামের বিশেষ লেজার। এগুলো সরাসরি আক্রমণকারী ক্ষেপণাস্ত্রকে মাঝ আকাশেই ধ্বংস করবে, যাতে তা লক্ষ্যবস্তুতে পৌঁছাতে না পারে। এই স্যাটেলাইট নেটওয়ার্ক থেকে প্রাপ্ত তথ্য দ্রুত গ্রাউন্ড কন্ট্রোল সেন্টারে পাঠানো হবে, ফলে প্রতিরক্ষা বাহিনী দ্রুত সিদ্ধান্ত নিতে পারবে। 20 মে ওভাল অফিসের এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, গোল্ডেন ডোম মহাকাশ ভিত্তিক সিস্টেম যা চীন ও রাশিয়ার ক্ষেপণাস্ত্র হুমকি ঠেকাতে তৈরি করা হচ্ছে। এই কর্মসূচিকে সামরিক পরিকল্পনার মেরুদণ্ড বলে অভিহিত করেন তিনি। আমি আমেরিকান জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে বিদেশি ক্ষেপণাস্ত্র আক্রমণের হুমকি থেকে আমাদের মাতৃভূমিকে রক্ষা করার জন্য একটি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করব, এবং আমরা এটাই করছি। আজ আমি আনন্দের সাথে ঘোষণা করছি যে আমরা আনুষ্ঠানিকভাবে এই অত্যাধুনিক সিস্টেমের জন্য একটি নকশা নির্বাচন করেছি। আমার মেয়াদ শেষ হওয়ার আগেই এটি সম্পূর্ণরূপে কার্যকর হবে। আমাদের কাছে থাকবে সর্বকালের সেরা প্রতিরক্ষা সিস্টেম। মার্কিন স্পেস ফোর্সের জেনারেল মাইকেল গুইটলাইনকে এই প্রকল্পের নেতৃত্ব দেওয়ার জন্য নির্বাচন করেছেন ট্রাম্প। এই প্রকল্প একা সরকারের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব নয়, এজন্য বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সাহায্য দরকার হবে। ইতোমধ্যে ইলন মাস্কের কোম্পানি স্পেস এক্স ছাড়াও এন্ডুরিল ও পালান্টিন নামে আরও দুটি প্রযুক্তি কোম্পানি চুক্তির জন্য লবিং শুরু করেছে। ট্রাম্প বারবার দাবি করে আসছেন যুক্তরাষ্ট্রের উচিত ইসরায়েলের আয়রন ডোমের মতো একটি প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করা। তবে বিশেষজ্ঞরা বলছেন দুটি প্রকল্প একেবারে ভিন্ন। আয়রন ডোম ছোট এলাকা সুরক্ষায় ব্যবহৃত হয়, আর ট্রাম্পের গোল্ডেন ডোম মহাকাশ থেকে পুরো যুক্তরাষ্ট্রকে রক্ষা করবে, যা প্রযুক্তি ও ব্যয়ের দিক থেকে অনেক বড় চ্যালেঞ্জ। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। চাল নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে পদত্যাগ করেছেন জাপানের কৃষিমন্ত্রী তাকুও এতো। এর আগে তিনি তার মন্তব্যে বলেন তাকে কখনো চাল কিনতে হয়নি, কারণ তার সমর্থকরা উপহার হিসেবে তাকে চাল দিয়ে থাকেন। এই মন্তব্যটি তিনি এমন এক সময়ে করেছেন যখন জাপানে চালের দাম বাড়ায় সাধারণ মানুষ চরম ভোগান্তির মধ্যে রয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চাল নিয়ে একটি বিতর্কিত মন্তব্যের জেরে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন জাপানের কৃষিমন্ত্রী তাকুও এতো। সম্প্রতি তিনি তার এক মন্তব্যে বলেছেন তাকে কখনো চাল কিনতে হয়নি, কারণ তার সমর্থকরা তাকে চাল উপহার দিয়ে থাকেন। এই মন্তব্যটি এমন এক সময় তিনি করেছেন যখন দেশের সাধারণ মানুষ চালের দাম বাড়ায় ভোগান্তিতে রয়েছে। সাগা প্রিফেকচারে আয়োজিত তহবিল সংগ্রহের অনুষ্ঠানে উপস্থিত হয়ে কৃষিমন্ত্রী এমন মন্তব্য করায় দেশ জুড়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী এই ঘটনার পর 21 মে তিনি পদত্যাগপত্র জমা দেন। অনেকের মতে তার এমন কথাবার্তা দেশের বর্তমান কঠিন অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে সম্পূর্ণ উদাসীনতার ইঙ্গিত দেয়। এ নিয়ে তার ভোটার ও আইন প্রণেতাদের মধ্যে ব্যাপক অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। বর্তমানে জাপানে চালের দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। কম উৎপাদনই এর পেছনের অন্যতম কারণ। এই পরিস্থিতিতে জনগণের দুর্ভোগ নিয়ে মন্ত্রী এতো যে মন্তব্য করেছেন তা অসংবেদনশীল হিসেবে সমালোচিত হয়েছে। পদত্যাগের সময় তিনি বলেন, চালের দাম বৃদ্ধিতে সাধারণ মানুষ যখন ভোগান্তিতে রয়েছেন তখন তার এমন মন্তব্য করা ছিল অত্যন্ত অনুচিত। জাপানের বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে তাকুও এতোর পদত্যাগের পর তার জায়গায় সাবেক পরিবেশ মন্ত্রী শিনজিরো কোইজুমিকে কৃষি মন্ত্রীর পদে বিবেচনা করা হচ্ছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী গত 1 বছরে জাপানে চালের মূল্য দ্বিগুণ হয়েছে। নাগরিকদের আয় মূল্যস্ফীতির গতির সঙ্গে তাল মেলাতে পারছে না, ফলে নিত্য প্রয়োজনীয় পণ্যের ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে। পরিস্থিতি সামাল দিতে জাপান সরকার চলতি বছরের মার্চ থেকে জরুরি রিজার্ভ চাল বাজারে সরবরাহ করা শুরু করলেও তাতে বাজারে ইতিবাচক কোনো প্রভাব পড়েনি। এদিকে চাল নিয়ে বিতর্কিত মন্তব্য করার পরও প্রথমে এতোকে বরখাস্ত না করায় প্রধানমন্ত্রী ইশিবাও তীব্র সমালোচনার সম্মুখীন হন। বিরোধী দলগুলো তখন হুমকি দেয় যে তারা পার্লামেন্টে এতোর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনবে। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী ইশিবা এতোর পদত্যাগপত্র গ্রহণ করেন। কৃষিমন্ত্রীর এই পদত্যাগ প্রধানমন্ত্রী ইশিবার জন্য একটি বড় ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে। এদিকে আগামী জুলাই মাসে জাপানের উচ্চ কক্ষের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে গত বছরের অক্টোবরে অনুষ্ঠিত আগাম নির্বাচনে তার লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি এবং জোটসঙ্গী কোমেইতো নিম্নকক্ষের সংখ্যাগরিষ্ঠতা হারায়।
কিওডো নিউজের এক জরিপে দেখা যায় প্রধানমন্ত্রী ইশিবার জনপ্রিয়তা কমে ২৭.৪%-এ পৌঁছেছে। একই সাথে চালের দাম নিয়ে সরকারের নেওয়া পদক্ষেপে ৯০%-এর কাছাকাছি ভোটার অসন্তুষ্টি প্রকাশ করেছেন। ইফাত জাহান, বাংলাভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।